আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করতেছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সাথে আমি সপ্তম অধ্যায় নিয়ে ডিসকাস করতেছিলাম, যে অধ্যায় শিরোনাম হচ্ছে রাসায়নিক বন্ধন, এবং এটার উপর কিন্তু অলরেডি 2টা পর্ব আপলোড হয়ে গিয়েছে। আজকে এটার অ্যানাদার একটা পর্ব নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তো এই পর্বে আমরা মূলত রাসায়নিক সংকেত লেখার নিয়ম সম্পর্কে জানবো। এখানে অনেকগুলো নিয়ম আছে, যে নিয়মগুলো জানলে আসলে তুমি যে কোনো পরমাণু দিয়েই কিন্তু একটা সংকেত তৈরি করে ফেলতে পারবা, তোমার মধ্যে কোনো কনফিউশন হবে না, এবং তুমি কি বলবো যে একদম খুব ইজিলি কাজটা করতে পারবা। তো এই রাসায়নিক সংকেত লেখার নিয়ম সম্পর্কে যে খুঁটিনাটি তথ্যগুলো আছে এবং তোমাদের বইয়ে যেগুলো উপস্থাপন করা হয়েছে, সবগুলো মিলেই কিন্তু আমরা আজকে আমাদের এই পর্বটি সাজানোর চেষ্টা করেছি। তো চলো আমরা আমাদের যে মূল আলোচনা বা মূল যে পড়াশোনাটা, এই পড়াশোনাটা আমরা শুরু করি। তো আমি আসলে একদম বেসিক পয়েন্ট থেকে শুরু করতেছি, যেন তোমাদের কোনো জায়গাতে কোনো সমস্যা না হয়। প্রথমত, আমরা অনেকেই আসলে অণু এবং পরমাণু সম্পর্কে চিনি না, বা অণু এবং পরমাণু সম্পর্কে জানি না, যে অণু কি পরমাণু কি। এখনও ধরো কোনো একটা মৌলের নাম শুনলে সে কনফিউজড হয়ে যায় যে এটি কি অণু নাকি পরমাণু। তো ফার্স্ট অফ অল আমরা শুরু করতেছি পরমাণু এবং অণু দিয়ে। পরমাণু কোনটা দেখো, আমাদের পর্যায় সারণীতে মোট 118টা পরমাণু আছে। এই পরমাণু বলতে বোঝানো হয় যে সিঙ্গেল, এরা কখনো ডাবল হবে না। দেখো এখানে কিন্তু একটা কার্বন, একটা হাইড্রোজেন, একটা নাইট্রোজেন, একটা অক্সিজেন। অর্থাৎ যখন এই যে মৌলসমূহ যখন এককভাবে থাকবে বা একা থাকবে, তখন আমি এদেরকে পরমাণু বলবো। ইভেন তুমি চাইলে এখানে চাইলে সোডিয়ামকেও অ্যাড করে ফেলতে পারো, যে একটা সোডিয়াম, এই যে তাহলে সোডিয়াম কি হবে, একটা সোডিয়াম হচ্ছে একটা পরমাণু হবে। তো ফার্স্ট অফ অল যখন এই সকল মৌলসমূহ এককভাবে থাকবে বা একা থাকবে, তখন এদেরকে আমি বলবো পরমাণু। নেক্সটে আসো, তাহলে আমি অণু কাকে বলবো। দেখো অণুর 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 সংজ্ঞা কি হতে পারে। অণু হচ্ছে গিয়ে যে এককভাবে থাকবে না, অণু হচ্ছে গিয়ে কি ডাবল হয়ে যাবে। এটা 2জনও হইতে পারে, 3জনও হইতে পারে, 4জনও হইতে পারে, 5জনও হইতে পারে, কিন্তু শর্ত হচ্ছে যে অণুর জন্য একা হওয়া যাবে না। একা হলে তাকে আমি অণু বলবো না, একা হলে তখন তাকে আমি পরমাণু বলবো। এখন 1 থেকেই যখন 2 হয়ে যাবে, তখনই কিন্তু তাকে আমার কি বলতে হবে, অণু বলতে হবে। আসো আমরা কিছু এক্সাম্পল যদি দেওয়ার চেষ্টা করি। যেরকম দেখো এই একটা অক্সিজেন, তাহলে এটাকে একটা পরমাণু বলবো, প্লাস এর সাথে আর একটা অক্সিজেন যুক্ত হচ্ছে, তাহলে এইটা একটা আলাদা পরমাণু। তাহলে এই যে 2টা পরমাণু মিলে তৈরি হয় কি, তৈরি হয় হচ্ছে O2। তো এই যে 2টা পরমাণু মিলে যে O2 তৈরি হলো, তাহলে আমি O2 কে কি বলবো এখন, O2 হচ্ছে কি আমার অণু। অর্থাৎ অণু সংজ্ঞাই হচ্ছে একের অধিক পরমাণু সমূহ যখন যুক্ত হয়ে কোনো কাঠামো তৈরি করে বা কোনো সংকেত তৈরি করে, আমরা সেই সংকেতটিকে হচ্ছে কি বলতে পারি, অণু বলতে পারি। তো এখন এই অণু হচ্ছে গিয়ে, অণু সংখ্যাটা তোমরা বুঝতে পেরেছো। অণুকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে গিয়ে মৌলিক অণু, আর একটা হচ্ছে গিয়ে যৌগিক অণু। তো মৌলিক কথাটা শুনেই বুঝতে পারতেছো যে মৌলিক বলতে কি বোঝানো হয়। একই রকমের পরমাণু সমূহ যদি এসে কোনো একটা অণু তৈরি করে, আমরা সেটাকে বলি মৌলিক অণু। যেমন যেমন দেখো এই যে O2 প্লাস O2, তার মানে দুইটাই কি অক্সিজেন পরমাণু। তাহলে এইখান থেকে আমি কি পাচ্ছি, এখান থেকে আমি পাচ্ছি হচ্ছে O2 অণু। তাহলে O2 হতে পারে একটা মৌলিক অণু। 2টা নাইট্রোজেন মিলে তৈরি হতে পারে N2 অণু, যেটা কিনা একটা মৌলিক অণু। 8টা সালফার মিলে তৈরি হতে পারে S8, এটাকে আমরা কি বলি, সালফারের অণু। 4টা ফসফরাস মিলে তৈরি হতে পারে P4, এটাকে আমরা কি বলি, ফসফরাস অণু। তাহলে এখানে দেখো যাদের কথাই ডিসকাস করলাম সবাই কিন্তু একক পরমাণু, তার মানে সালফার একই রকমের পরমাণু এসে, সালফার একই রকমের পরমাণু এসেই কিন্তু এই অণুটা তৈরি করেছে। অথবা ধরো নাইট্রোজেন একই রকমের পরমাণু এসেই এই অণুটা তৈরি করেছে, বিধায় আমরা এদেরকে কি বলতে পারবো, আমরা এদেরকে বলতে পারবো মৌলিক অণু। আচ্ছা নেক্সটে যাই, দেখো এখানে কি বলেছে, যৌগিক অণু। যৌগিক অণু মানে তো বুঝতে পেরেছো যে এবার আর একই রকমের পরমাণু থাকবে না, এবার ভেরিয়েশন হবে, একের অধিক পরমাণুরা এসে এই কাঠামোটা তৈরি করবে। তো এই ক্ষেত্রে আমি এদেরকে কি বলবো, যৌগিক অণু বলবো। যেরকম দেখো একটা কার্বন এবং একটা অক্সিজেন মিলে তৈরি হচ্ছে CO, কার্বন মনোঅক্সাইড। তাহলে এখানে কি আমি এক রকমের পরমাণু পাচ্ছি নাকি 2 রকমের? অবশ্যই 2 রকমের, কেননা তোমরা দেখতেই পাচ্ছ যেখানে কার্বনও আসছে অক্সিজেনও আসছে। তাহলে ফার্স্ট অফ অল এইটা একটা অণু, কেননা এখানে আমি 2টা পরমাণু দেখতে পাচ্ছি এবং পরমাণু 2টা আলাদা আলাদা, অতএব এটাকে আমি বলতে পারবো যৌগিক অণু। ইভেন সোডিয়াম ক্লোরাইড একটা যৌগিক অণু হতে পারে, ইভেন কার্বন ডাই অক্সাইডেও একটা যৌগিক অণু হতে পারে। তো এইভাবে আমরা যৌগিক অণু এবং মৌলিক অণু যাদের সম্পর্কে আমরা জানা দরকার, আমরা এদের সম্পর্কে তথ্য জেনে নিয়েছি।
তবে তোমাদেরকে একটা কথা একটু মনে রাখতে হবে, অণুর ক্ষেত্রে আমরা যেই বিষয়টা আমাদের আসবে বা আসতে পারে সেটা একটু মনে রাখতে হবে, তা হলো যে ধাতু ও নিষ্ক্রিয় গ্যাসসমূহ মৌলিক অণু গঠন করে না। কথাটা মনে রাখতে হবে যে আমরা যেই মৌলিক অণুর কথা বলেছি, এই মৌলিক অণুতে কখনোই ধাতুসমূহ এবং নিষ্ক্রিয় গ্যাসসমূহ এরা অংশগ্রহণ করে না। দ্যাট মিনস এরা এইখানে এই পয়েন্ট দ্বারা বোঝাতে চাচ্ছে যে তুমি কখনোই এরকম দেখবা না যে Na2, সোডিয়াম একটা ধাতু, সোডিয়াম কখনোই Na2 হবে না। সোডিয়ামকে আমরা কখনোই Na2 ফরমেশনে দেখব না। আমরা কখনোই দেখব না যে Ca2 এরকম কখনোই আমরা দেখব না, কেননা এটা কি ধাতু, ধাতুরা কখনোই এরকম মৌলিক অণু গঠন করে না। শুধু ধাতুই না, আমাদের পরিচিত যারা নিষ্ক্রিয় গ্যাস আছে এরা কিন্তু এই কাজটা কখনোই করবে না। যেরকম দেখো নিয়নকে কখনোই আমরা এরকম দেখবো না যে Ne2 অথবা Ne3, এরকম কখনোই দেখা যাবে না। তো লাস্ট পয়েন্টটা গুরুত্বপূর্ণ যে ধাতু ও নিষ্ক্রিয় গ্যাসসমূহ কখনোই মৌলিক অণু গঠন করে না। তারা ফার্স্ট অফ অল নিষ্ক্রিয় গ্যাসসমূহ আমরা ধরে নিই কোনো যৌগই গঠন করে না, নিষ্ক্রিয় অবস্থায় থাকে। কিন্তু ধাতুসমূহ যেই কাজটা করে তারা যৌগিক অণু গঠন করে। যেরকম তুমি এখানে দেখো NaCl, তাহলে এইটা একটা কি যৌগিক অণু। তাহলে এই যৌগিক অণুর মধ্যে সোডিয়াম অবশ্যই অংশগ্রহণ করতে পারে। ইভেন চাইলে এরকমও হতে পারে যে MgCl2 ধাতুসমূহ, এই যে দেখো ম্যাগনেসিয়াম ক্লোরিনের সাথে যুক্ত হয়ে গেল। তো ধাতুসমূহ মৌলিক অণু গঠন করে না এটা সত্য, বাট তারা কিন্তু যৌগিক অণু গঠন করে বা যৌগিক অণু গঠন করতে পারে। এবং ধাতুসমূহ দ্বারা যে যৌগিক অণুটা হয় সেটা ওয়ান কাইন্ড অফ কি হয়, আয়নিক বন্ধন বা আয়নিক যৌগ হয়। তো আমরা 1 নম্বর শর্ত থেকে পরমাণু, অণু, মৌলিক অণু, যৌগিক অণু এবং ধাতু ও নিষ্ক্রিয় গ্যাসসমূহ কি করে না, মৌলিক অণু গঠন করে না, এই পয়েন্টগুলো সম্পর্কে আমরা জানতে পারলাম। আচ্ছা, এবার দেখো আমি অ্যানাদার একটা পয়েন্টে যাচ্ছি। এই পয়েন্ট আসলে কি বোঝানো হচ্ছে, এই পয়েন্টে আমরা কয়েকটা বিষয় একটু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করতেছি। প্রথমত যৌগিক অণুর ক্ষেত্রে, তাহলে আমি মৌলিক অণুবাদ, মৌলিক অণুর পার্টটুকু শেষ হয়ে গেল, বলছে যে যৌগিক অণুর ক্ষেত্রে পরমাণু সমূহের যোজনী বিনিময় হবে। বিনিময় মানে তো বুঝো যে একজনের পরমাণু অন্য পরমাণু শেয়ার করবে, অন্যজনের পরমাণু প্রথমজন শেয়ার করবে। মানে আমার পরমাণু আমি আরেকটা পরমাণুকে দিব, আরেকটা পরমাণু আমার যোজনী আমি আরেকটা পরমাণুকে দিব, আরেকটা পরমাণুর যোজনী হচ্ছে আমি নিব। বেসিক্যালি এখানে এই পয়েন্টটাই হচ্ছে বোঝানো হচ্ছে। সো আসলে আমরা কয়েকটা এক্সাম্পল দেখে ফেলি, তাহলে ব্যাপারগুলো বেশ ক্লিয়ার হয়ে যাবে। প্রথমত অ্যালুমিনিয়াম এর যোজনী হচ্ছে 3 আর অক্সিজেনের যোজনী হচ্ছে গিয়ে 2। তাহলে অ্যালুমিনিয়ামের যোজনী 3, অক্সিজেনের যোজনী 2। এখন যদি আমি অ্যালুমিনিয়াম এবং অক্সিজেনের সমন্বয়ে কোনো যৌগিক অণু গঠন করতে চাই বা কোনো যৌগ আমি গঠন করতে চাই, তাহলে আমাকে সহজেই এই কাজটা করতে হবে। এই অ্যালুমিনিয়ামের 3 যোজনী যাবে অক্সিজেনের পাশে আর অক্সিজেনের 2 যোজনী যাবে অ্যালুমিনিয়ামের পাশে। তো দেখো যেটাই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে Al2O3, তার মানে এই যে 2 হচ্ছে কার, অক্সিজেনের, আর এই 3 কার, অ্যালুমিনিয়ামের। এখানে কিন্তু এই জিনিসটাই বোঝানো হচ্ছে। আচ্ছা, আরেকটা কথা একটু মনে রাখতে হবে, আমরা এই যে অণুর সংখ্যাটা কোথায় লিখি, ডান পাশে ছোট, ডান পাশে নিচের দিকে ছোট করে। এই শর্তটা একটু মনে রাখো যে আমরা যে দেখো এই যে 3 লিখলাম বা 2 লিখলাম, কোথায় লিখছি, ডান পাশে নিচের দিকে ছোট করে জিনিসটা লেখা হচ্ছে আর কি। দেখো যে এই যে 3 ডান পাশে নিচের দিকে ছোট করে লেখা হচ্ছে। সো মনে রাখবা অলওয়েজ অণুর সংখ্যা ডান পাশে নিচের দিকে আমরা ছোট করে লেখার চেষ্টা করি। আচ্ছা, সেকেন্ডে দেখো আমরা আরেকটা এক্সাম্পল দেখি। ধরো তোমাদেরকে যৌগমূলক সম্পর্কে আলোচনা করা হবে বা হয়েছে। আমি যৌগমূলক সম্পর্কে এই পর্বে আসলে বলবো না, আমি জাস্ট যৌগমূলক আছে এই সম্পর্কেই বলবো আর কি। ওকে, দেখো তো ম্যাগনেসিয়াম এর যোজনী হচ্ছে 2 আর ফসফেট PO4, এটাকে বলা হয় ফসফেট মূলক। এইটা কি, এইটা একটা যৌগমূলক। তো মনে রাখতে হবে যৌগমূলক, এইখানে তুমি অনেকগুলো পরমাণু দেখতে পাচ্ছ তাই না, PO4, তার মানে একটা ফসফরাস, 4টা অক্সিজেন। কিন্তু মনে রাখতে হবে এরা অনেকগুলো পরমাণু হলেও এরা কিন্তু কাজ করবে একটার মতো। যেরকম আমরা অনেক সময় গ্রুপ ওয়ার্ক করি না, গ্রুপ সাবমিশন করি না, কোনো একটা কাজ আমরা গ্রুপে করি, কিন্তু দেখো কাজ কিন্তু একটা, কিন্তু করতেছি অনেকজন মিলে। তাহলে এখানেও যে ব্যাপারটা সেম, যে এদের সবার PO4 এই হচ্ছে ফসফেট মূলক, এই ফসফেট মূলকের যোজনী হচ্ছে গিয়ে 3, তাহলে আর ম্যাগনেসিয়ামের যোজনী হচ্ছে 2। তো আমি যখন যোজনী এক্সচেঞ্জ করব তখন এই ফসফেট মূলকের যোজনী কে নিল, ম্যাগনেসিয়াম নিল, আর এই ম্যাগনেসিয়ামের যোজনী কে নিল, ফসফেট মূলক নিল। তো এখানে দেখো আমি একটা ব্র্যাকেট সাইন ইউজ করেছি। ব্র্যাকেট সাইন ইউজ করার পিছনের উদ্দেশ্য হচ্ছে একটাই, যদি আমি সংকেতটাকে এভাবে লিখতাম, দেখো যদি আমি সংকেতটাকে এভাবে লিখতাম যে Mg3PO42,
তাহলে কিন্তু আসলে বোঝা যাচ্ছে না যে এই টুটা আসলে কি অক্সিজেনের সাথে নাকি কার সাথে। ইভেন এটাকে অনেকে 42 ভাবতে পারে যে অক্সিজেন মনে হয় এখানে 42টা, কিন্তু আসলে কি অক্সিজেন এখানে 42টা না। এই জন্য আমাকে ক্লিয়ার করে দিতে হবে এই যে যখন আমি এখানে একটা ব্র্যাকেট দিব তখন আমি ক্লিয়ার যে PO4 এই জিনিসটার আমি দুইটা নিচ্ছি, PO4 বা ফসফেটমূলক এই জিনিসটা দুইটা নেওয়া হচ্ছে বিধায় এটাকে আমি কি করতে পারবো, ব্র্যাকেট বা বন্ধনীর মধ্যে আমি আবদ্ধ করতে পারবো। এবং অবশ্যই আমাকে কিন্তু ব্র্যাকেট বা বন্ধনীর মধ্যে আবদ্ধ করতেই হবে। যদি আমি আবদ্ধ না করি তাহলে আমার সংকেতটা ভুল হয়ে যাবে, আমার সংকেতটা অ্যাপ্রোপ্রিয়েট কোনো অর্থ বহন করবে না, বা অর্থ বহন করলেও সেটা অন্য কোনো অর্থ বহন করা হয়ে যেতে পারে। এজন্যই যৌগমূলক যদি আসে সেই ক্ষেত্রে যোজনী বিনিময়ের সময় অবশ্যই আমরা ব্র্যাকেট সাইন ইউজ করব। এবং তোমরা দেখতে পাচ্ছ যে এই যে 3 চলে যাচ্ছে ম্যাগনেসিয়ামের পাশে আর 2 চলে যাচ্ছে ফসফেটের পাশে। এবারে আমরা আরেকটা এক্সাম্পল দেখতে পারি। দেখো এখানে অ্যামোনিয়াম, এটা কিন্তু একটা যৌগমূলক, এটার নাম হচ্ছে অ্যামোনিয়াম আয়ন এবং এর সাথে যুক্ত হচ্ছে সালফেট আয়ন। তো এরা যখন যুক্ত হবে তো তখন আমরা কি করব, যোজনী এক্সচেঞ্জ করব। তো বুঝতেই পারতেছো যে অ্যামোনিয়াম আয়নের যোজনী হচ্ছে 1 আর সালফেট আয়নের যোজনী হচ্ছে 2, যার কারণে আমি অ্যামোনিয়াম আয়নকে ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ করলাম, 2 লিখলাম। সালফেট আয়নকে কিন্তু এবার আর ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ করতেছি না। এখন তোমরা বলতে পারো যে স্যার এটাকে তো আপনি এরকমও লিখতে পারতেন, SO4 1। বেসিক্যালি যদি আমাদের কোনো পরমাণু বা আয়ন একটা থাকে তাহলে আমরা সেটাকে আর 1 লিখি না, কারণ একটা তো এটা তো আমি দেখতেই পাচ্ছি যে সেখানে একটা আছে। যদি 2 বা 3 হয় তাহলে সেক্ষেত্রে আমাকে বলতে হয় যে না এটা কিন্তু একটা না, এটা কিন্তু 2টা বা 3টা। কিন্তু এখানে যেহেতু একটাই জন্য আমরা 1 আর লিখি না। তো ওভারঅল সংখ্যাটাকে লেখা হয় এইভাবে, এই যে SO4, এটাকে আমরা জাস্ট এইভাবে প্রেজেন্ট করি যে NH4 ব্র্যাকেট দিয়ে 2 দেন হচ্ছে SO4। তো এই যে রুলসটুকু আমি দেখালাম তোমাদেরকে, এই রুলসের ভিত্তিতে বেসিক্যালি আমরা কি করতে পারি, যৌগিক অণুর ক্ষেত্রে আমরা পরমাণু সমূহের যোজনী বিনিময় হবে বা যৌগিক অণুটা আমরা কীভাবে গঠন করব এই রুলস সম্পর্কে আমরা এখানে জানতে পারলাম। চলো আমরা নেক্সট পয়েন্টে চলে যাই। নেক্সট পয়েন্টটা দেখো কী বলেছে। নেক্সট পয়েন্টটা বলেছে যে 3 নম্বর রুলস, যে যোজনী দ্বয়কে যদি নির্দিষ্ট কোনো সংখ্যা দ্বারা বিভক্ত করা যায় তাহলে বিভক্ত করতে হবে। অর্থাৎ আমরা তো রুলস 1-এ শিখেছি যে অণু হবে 2 প্রকার, মৌলিক আর যৌগিক। রুলস 2-তে শিখেছি যৌগিক অণুর ক্ষেত্রে আমি কি করব, যোজনী বিনিময় করব। আর রুলস 3 আমাকে শেখাচ্ছে যে বিনিময় যে করবা, বিনিময় করার পরে যদি দেখো যে না যোজনী দ্বয়কে তুমি কোনো একটা কমন সংখ্যা দ্বারা বিভক্ত করতে পারতেছো, সেই ক্ষেত্রে আমাকে এই কমন সংখ্যা দ্বারা বিভক্ত করে নিতে হবে। তো ফর এক্সাম্পল দেখো আমি যেই পয়েন্টগুলো এখানে তোমাদেরকে বুঝাবো, যেরকম দেখো সালফার এর যোজনী হচ্ছে গিয়ে 6 আর অক্সিজেনের যোজনী হচ্ছে গিয়ে 2। তাহলে এক্সচেঞ্জ করলে কি হবে বলো তো, এক্সচেঞ্জ করলে হবে H2O6। তো এখন আমরা এখান থেকে কিছু কাজ করতে পারি, যেটা বললাম যে কোনো কমন সংখ্যা দ্বারা যদি ভাগ করা যায় তাহলে আমরা ভাগ করে নিতে পারি। এখন দেখো তো এই যে H2O6, তাহলে আমরা এই 2কেও 2 দ্বারা ডিভাইড করতে পারি, এই 6কেও 2 দ্বারা ডিভাইড করতে পারি। তাহলে আমি ডিভাইড করে দিলাম। ডিভাইড করার পরে অবস্থাটা কি হচ্ছে, তাহলে এই 2 আর ওই 2 কাটাকাটি গিয়ে সালফার হচ্ছে 1 আর অক্সিজেন 6 আর 2 কাটাকাটি গিয়ে হচ্ছে গিয়া O3। তাহলে আমরা যেটাকে সালফার ট্রাইঅক্সাইড নামে চিনি, SO3 সালফার ট্রাইঅক্সাইড, এটা কিন্তু আলটিমেটলি SO3 আকারে গঠিত হয় নাই, এটা কিন্তু আলটিমেটলি ছিল কি H2O6। যদি তোমরা SO3 ভাবো তাহলে বোঝা যাচ্ছে যে এখানে সালফারের যোজনী 3, কিন্তু সালফারের যোজনী কিন্তু কখনো 3 হয় না, সালফারের যোজনী হয় 2, 4, 6। তো বেসিক্যালি এইটা এই ফরমেশন হওয়ার আগেই এটা কি অবস্থায় ছিল, H2O6 এই অবস্থায় ছিল। দেন সেখান থেকে আমরা 2 দ্বারা ডিভাইড করে এখান থেকে পেয়েছি কি SO3 পেয়েছি। তো এটা একটা এক্সাম্পল হতে পারে। দেন দেখো আমাদের সব থেকে পরিচিত একটা যৌগ কার্বন ডাইঅক্সাইড। তো এই কার্বন ডাইঅক্সাইডটা কীভাবে গঠিত হয়, C4O2। আচ্ছা, তো যোজনী যখন এক্সচেঞ্জ করব তাহলে কি হবে, এই 2 চলে আসবে কার্বনের পাশে আর এই 4 চলে যাবে অক্সিজেনের পাশে। এখন দেখো তো সংকেতটা দাঁড়াচ্ছে কি C2O4। তাহলে আমি কি 2 দ্বারা এদেরকে বিভক্ত করতে পারি? হ্যাঁ অবশ্যই পারি, 2 দ্বারা বিভক্ত করতে পারি। সো 2 দ্বারা বিভক্ত করতে পারলে তাহলে আমি এখন দেখো যেই কাজটা করব যে C2O2 মানে 2 দিয়ে ডিভাইড করে দিলাম, তাহলে কি হচ্ছে C আর 4 আর 2 কাটাকাটি গিয়ে কি হচ্ছে O2। তাহলে আমাদের পরিচিত গ্যাস কার্বন ডাইঅক্সাইড কিন্তু বেসিক্যালি শুরুতে কি ছিল, C2O4 আকারে ছিল, এক্সচেঞ্জ করে আমরা এটাকে CO2 তৈরি করতেছি। 3 নাম্বার পয়েন্টটা দেখো, 3 নাম্বার পয়েন্টে বা 3 নাম্বার যে এক্সাম্পলটা আমরা দিচ্ছি, 3 নাম্বার এক্সাম্পলে আমরা কি নিয়ে কথা বলতেছি, Ca2O2। সো এখানে দুইটাই হচ্ছে 2। তো এই যে কাটাকাটি কি আমরা কি লিখি, এটাকে আমরা লিখি হচ্ছে গিয়ে যে CaO, এভাবে লিখি আমরা।
তো 3 নাম্বার পয়েন্টে আমাকে মেইনলি এটাই বলতে চাচ্ছে যে যোজনীদ্বয়কে যদি কোনো কমন সংখ্যা দ্বারা বিভক্ত করা যায় সেটাকে অবশ্যই তোমার কমন সংখ্যা দিয়ে বিভক্ত করেই তারপরে হচ্ছে গিয়ে যে সামনের দিকে আগাতে হবে। আশা করতেছি তোমরা এই পয়েন্টটুকু বুঝতে পেরেছো। সো আমরা 3টা পয়েন্ট মোটামুটিভাবে প্রেজেন্ট করতে পেরেছি তোমাদের সামনে। চলো আমরা নেক্সট পয়েন্টে যাব। এবারে আসো আমরা এতক্ষণ যাব যেই আলোচনাগুলো করলাম তোমাদের সাথে, আমরা একটা বইয়ের সাথে মিলিয়ে নিই যে আসলে এই কথাগুলো আমাদের বইতে কীভাবে উপস্থাপন করা হয়েছে। তো আমাদের টপিক নাম্বার কিন্তু টপিক 7.2 যৌগের রাসায়নিক সংকেত লেখার নিয়ম। তো এই টপিকের মধ্যে কয়েকটা পয়েন্টে ভাগ করেছে। দেখো 1 নাম্বার পয়েন্ট আমাদেরকে কি বলেছে। 1 নাম্বার পয়েন্ট আমাকে বলতেছে যে কোনো মৌলের অণু রাসায়নিক সংকেত লিখতে হলে ওই অণুতে বিদ্যমান পরমাণুসমূহের প্রতীকটির ডান পাশে ছোট করে, জাস্ট দেখো যেই কথাটা বললাম যে প্রতীকের ডান পাশের নিচে ছোট করে অণুতে মৌলের সংখ্যা লিখতে হবে। তোমাদেরকে কিন্তু আমি এই পয়েন্টটা বুঝিয়ে দিয়েছি যে ডান পাশের নিচে ছোট করে আসলে আমরা সংখ্যাটা লেখার চেষ্টা করব। আচ্ছা, তো সেই হিসেবে নাইট্রোজেনের সংখ্যাটা কি দাঁড়ালো দেখিয়েছি তোমাদেরকে যে নাইট্রোজেন একটা মৌলিক অণু এবং এটা সংখ্যাটা দাঁড়ালো হচ্ছে N2। আচ্ছা, দেন সেকেন্ডে বলেছে যে কিছু কিছু মৌল আছে যারা অণু গঠন করে না, মানে যারা এরকম অণু গঠন করে না তাদেরকে শুধুমাত্র প্রতীক দিয়ে বোঝানো হয়। যেরকম সকল ধাতু, দেখো এক্সাম্পলে বলেছিলাম ধাতুদের কথা, সকল ধাতু অণু গঠন করে না, কাজেই আয়রনকে বোঝাতে শুধু আমরা কি লিখবো, আয়রনকে বোঝাতে শুধুমাত্র আমরা Fe লিখবো, কখনো আমরা Fe2 লিখবো না। আবার নিষ্ক্রিয় গ্যাসের কথা বলেছে, দেখো যে নিষ্ক্রিয় গ্যাসগুলো কিন্তু অণু গঠন করে না, নিষ্ক্রিয় গ্যাসগুলো অণু গঠন করে না বলে এদেরকেও কিন্তু লিখলে শুধুমাত্র কি লিখতে হবে, আর্গন Ar লিখতে হবে, কখনো 2 বা 3 এই কথাগুলো লেখা যাবে না, 2 বা 3 এই কথাগুলো কিন্তু এখানে লেখা যাবে না। আচ্ছা, পয়েন্ট 1 ক্লিয়ার হয়ে গেল। পয়েন্ট 2তে দেখো আমরা যেটা ডিসকাস করেছিলাম যে কোনো যৌগের অণু যদি দুটি ভিন্ন ভিন্ন পরমাণু দিয়ে গঠিত হয়, অর্থাৎ যৌগিক অণুর ক্ষেত্রে ওরা বলতে চাচ্ছে আর কি যে বিদ্যমান, তাহলে আমরা কি করি, যোজনী এক্সচেঞ্জ করি, যেরকম যে অ্যালুমিনিয়ামের যে এক্সাম্পলটা দিয়েছিলাম, দেখো তো অ্যালুমিনিয়ামের যোজনী হচ্ছে 3 আর অক্সিজেনের যোজনী হচ্ছে 2, অক্সিজেনের যোজনী কত 2 এবং অ্যালুমিনিয়ামের যোজনী 3, তাহলে এদের দ্বারা যে সংকেতটা বানাবো সেটা কি হবে Al2O3, Al2O3। আচ্ছা, তো এই এক্সাম্পলটা আমরা দিলাম। আবার ধরো এরকম হতে পারে যে ক্যালসিয়ামের যোজনী হচ্ছে 2 আর ক্লোরিনের যোজনী হচ্ছে 1, ক্যালসিয়ামের যোজনী 2, ক্লোরিনের যোজনী 1, তাহলে সংকেতটা কি দাঁড়াবে CaCl2, ক্যালসিয়াম ক্লোরাইড। তো এইখানে কিন্তু এই কথাগুলোই তারা বলতে চাচ্ছে। ওকে, এই নিচের অংশটুকুর আপাতত না পড়ে আমরা যদি 3 নাম্বার অংশটুকুতে যাই তাহলে দেখো যে আচ্ছা এখানে আরও কয়েকটা পয়েন্ট বলেছে যে যৌগমূলকের যে এক্সাম্পলটা দিয়েছিলাম সেই যৌগমূলকের এক্সাম্পলে কি বলতেছে দেখো যে ম্যাগনেসিয়ামের যোজনী হচ্ছে 2 এবং ফসফেট মূলক যার যোজনী হচ্ছে 3, তাহলে যদি আমরা এখান থেকে সংকেত তৈরি করি তাহলে কি হবে Mg3PO42, Mg3, কেননা ম্যাগনেসিয়াম নিবে ফসফেটের যোজনী আর ফসফেট নিবে ম্যাগনেসিয়ামের যোজনী। এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই এই যে বিভ্রান্তির সুযোগ না রাখার জন্য যৌগমূলকটি প্রথম বন্ধনীর মধ্যে যেই কাজটা করতে বলছিলাম যে যদি আমরা বন্ধনী না দেই তাহলে কি মনে হবে যে এখানে অক্সিজেন আছে 42টা, তো এইটা তো আসলে 42টা বোঝাচ্ছে না, এটা কি বোঝাচ্ছে ফসফেট আয়ন টোটালি আছে 2টা বা ফসফেট মূলক টোটালি আছে 2টা, এইটাই বোঝানো হচ্ছে। এটা গেল আমাদের 2 নাম্বার পয়েন্ট। 3 নাম্বার পয়েন্টে কি বলেছে দেখো, যদি মৌল দুটি যোজনী কোনো সাধারণ সংখ্যা দিয়ে বিভাজ্য হয় তাহলে মৌল দুটির যোজনীকে সাধারণ সংখ্যা দিয়ে ভাগ করে মৌল দুটির পাশে ভাগফল আকারে লিখতে হবে। তো এটার একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি আমরা যে কার্বনের যোজনী হচ্ছে 4, দেখো এই যে কার্বনের যোজনী 4 এবং অক্সিজেনের যোজনী হচ্ছে 2, তাহলে আমরা কার্বন ডাইঅক্সাইডের কথা বলেছিলাম না যে C2O4, তাহলে কি হয়ে যাচ্ছে CO2 হয়ে যাচ্ছে, এই যে CO2 সাধারণ সংকেতটা ডিভাইড করার পর কি পাচ্ছি আমরা CO2 পাচ্ছি। সো আমরা যেই কথাগুলো লিখেছি মেইনলি এটা কিন্তু বইয়ের লেখাটাকেই আমরা সামারি করার চেষ্টা করেছি তোমাদের সামনে। তো এই অংশটুকু আশা করি তোমরা বুঝে গিয়েছো। এখন আমরা আমাদের বইয়ের বাহিরে আরও কিছু তথ্য আমি তোমাদেরকে একটু দিতে চাচ্ছি। তো সেই তথ্যগুলো কি, কয়েকটা পয়েন্ট জাস্ট আমি এখন তোমাদের সামনে ডিসকাস করব। দেখো এখানে পয়েন্টগুলোতে আসলে কি বোঝানো হচ্ছে, তো আমরা এখন এই পয়েন্টগুলোকেই জাস্ট তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করতেছি আর কি। ওকে, সো দেখো এখানে কি বোঝানো হচ্ছে। প্রথম পয়েন্ট 1 নাম্বার পয়েন্টে কি বলছে দেখো, ধাতুসমূহ শুরুতে বসবে এবং অধাতুসমূহ শেষে বসবে, অর্থাৎ এই কথাগুলো বইতে নাই, তারপরে জাস্ট তোমাদের যেন মনে থাকে যে আমাদের
দুই রকমের বন্ধন আমরা এই চ্যাপ্টারের সামনে আলোচনা করব, একটা হচ্ছে আয়নিক বন্ধন, একটা হচ্ছে সমযোজী বন্ধন। তো আয়নিক বন্ধনে ধাতু এবং অধাতুই অংশগ্রহণ করে, অন্য কেউ কিন্তু সেখানে অংশগ্রহণ করে না। তো এই সকল ক্ষেত্রে আমি বলতেছি কি যে ধাতু সমূহ হচ্ছে শুরুতে বসবে আর অধাতু সমূহ শেষে বসবে। আসলে আমরা কয়েকটা এক্সাম্পল আলোচনা করে ফেলি। যেরকম দেখো এই যে NaCl, তাহলে সোডিয়ামটা আগে বসছে, ক্লোরিনটা কিন্তু পরে বসছে। এই সংকেতটাকে কখনো এরকম লেখা যাবে না ClNa, যে স্যার আমি তো সোডিয়াম আর ক্লোরিনে রাখছি কিন্তু ক্লোরিনটাকে আগে দিয়েছি সোডিয়ামটাকে পরে দিয়েছি। না, এইটা আসলে সোডিয়াম ক্লোরাইডকে মিন করে না। মিন করে কি এটা আগে হবে, সোডিয়ামটা আগে হবে বা ধাতুটা আগে হবে আর অধাতুটা এখানে পরে হবে। এক নম্বর শর্ত বোঝাচ্ছে এটা। সেকেন্ড ধাপে দেখো অধাতু অধাতু বন্ধনের ক্ষেত্রে যদি কোনোদিন অক্সিজেন চলে আসে, দেখো অধাতু অধাতু মানে কি সমযোজী বন্ধন। আমরা শিখবো যে সমযোজী বন্ধনে দুইটাই অধাতু থাকে, ইলেকট্রন শেয়ার হয়। তো এই অধাতু এবং অধাতু মিলে যখন সমযোজী বন্ধন তৈরি করবে, এখন এই যে দুইটা অধাতু আমি নিচ্ছি এর মধ্যে যদি অক্সিজেন থাকে, কারণ অক্সিজেনও একটা অধাতু, যদি অক্সিজেন সেখানে থাকে তাহলে অবশ্যই আমাকে অক্সিজেনটাকে শেষে লিখতে হবে। এবং যে কোনো যৌগের ক্ষেত্রেই অক্সিজেনটাকে আমরা কখনো শুরুতে লিখি না, আমরা সর্বদাই অক্সিজেনকে শেষে লিখি। আচ্ছা, তো এইটাই জাস্ট বলতেছে। আমরা কিছু এক্সাম্পলও দিয়েছি, দেখো কীরকম, কার্বন ডাইঅক্সাইড, তারপরে নাইট্রোজেন ডাইঅক্সাইড, তারপরে সালফার ডাইঅক্সাইড। এই যে দেখো আরও যত ধরনের অক্সাইড আছে, অক্সিজেন সবসময় কিন্তু নামের শেষে বসে। কখনোই অক্সিজেন দিয়ে আমরা সাধারণত যৌগটা শুরু করি না, বা সাধারণ যেই যৌগগুলো আছে সেগুলো কখনো অক্সিজেন দিয়ে শুরু হয় না। আমরা আমাদের চারপাশে যেই প্রাকৃতিক বা আমাদের যেই যৌগগুলো আমরা খুব বেশি পাই, এদের মধ্যে কিন্তু অক্সিজেন দিয়ে কোনো মৌলই শুরু হয় না, সবগুলোই কিন্তু অক্সিজেন শেষে থাকে। সো 2 নম্বর পয়েন্ট বোঝাচ্ছে যদি অক্সিজেন থাকে তাহলে সেক্ষেত্রে তোমাকে অক্সিজেনটাকে শেষেই রাখতে হবে। আচ্ছা, চলে যাচ্ছি পরবর্তী পয়েন্টে। 3 নম্বর পয়েন্ট কি বলেছে দেখো, হাইড্রোজেনের বেলায় কিছু রুলস আছে, যে হাইড্রোজেন কিছু রুলস ফলো করে। হাইড্রোজেন সবসময় শুরুতেও বসে না, আবার সবসময় শেষেও বসে না। তো আমরা হাইড্রোজেনের কিছু রুলস দেখব। হাইড্রোজেনের বেলায় রুলস হচ্ছে যে হাইড্রোজেন যদি গ্রুপ 15 এবং কার্বনের সাথে যদি যুক্ত হয় তাহলে আমরা কি বলবো এটাকে, হাইড্রোজেনটা তখন শেষে বসবে। আচ্ছা, গ্রুপ 15তে কে কে আছে? আমি যে গ্রুপ 15 লিখেছি, গ্রুপ 15 বলতে আমি মেইনলি বোঝাচ্ছি নাইট্রোজেন এবং ফসফরাস। ঠিক আছে, নাইট্রোজেন এবং ফসফরাস এদেরকে মিন করতে যাচ্ছি। তো নাইট্রোজেন, ফসফরাস, কার্বন এই সকল পরমাণুর সাথে যখন হাইড্রোজেন যুক্ত হবে তখন হাইড্রোজেনটা কোথায় বসবে? শেষে বসবে। তো এক্সাম্পল দেখো, এই যে মিথেন CH4, দেখো তাহলে হাইড্রোজেনটা কি শেষে বসছে। অ্যামোনিয়া NH3, হাইড্রোজেনটা শেষে বসছে। ফসফিন PH3, এখানে কি হাইড্রোজেনটা শেষে বসছে। তো আমার শর্তের সাথে নাইট্রোজেন, ফসফরাস, কার্বন এদের সাথে যে রিলেভেন্ট যে এক্সাম্পলগুলো, এই এক্সাম্পলগুলোই কিন্তু হচ্ছে এইটা, যে যেখানে আমরা হাইড্রোজেনকে শেষে পাচ্ছি। আর হাইড্রোজেন এর আগে হবে কি, এই যে নাইট্রোজেনের কথা বললাম, ফসফরাসের কথা বললাম, কার্বনের কথা বললাম, এরা কিন্তু অবশ্যই হাইড্রোজেনের আগে বসবে। আচ্ছা, নেক্সট পয়েন্টটা দেখো, নেক্সট পয়েন্টটা কি বোঝাচ্ছে। নেক্সট পয়েন্টটা এটাও কিন্তু হাইড্রোজেনকে কেন্দ্র করেই বোঝানো হচ্ছে, কিন্তুর মধ্যে একটা আছে, যে হাইড্রোজেনের শর্ত যে সবসময় একটাই হবে এমনটা না। এখানে বলতে চাচ্ছে কিন্তু গ্রুপ 16 ও 17 ক্ষেত্রে হাইড্রোজেনটা শুরুতে বসবে। গ্রুপ 16 এবং 17 ক্ষেত্রে হাইড্রোজেনটা কোথায় বসবে? শুরুতে বসবে। ফর এক্সাম্পল দেখো, আমরা যদি গ্রুপ 17 নিয়ে কথা বলি, এটা হচ্ছে গ্রুপ 17 আর এটা হচ্ছে গিয়া গ্রুপ 16। ওকে, তো গ্রুপ 17-এর সদস্য কারা কারা দেখো তো, ফ্লোরিন আছে সেখানে, তারপরে ক্লোরিন পরমাণু আছে, তারপরে সেখানে ব্রোমিন পরমাণু আছে, তারপর সেখানে আয়োডিন পরমাণু আছে, এরকম। তো ক্লোরিন তার মানে কি HCl, আমরা সংকেতটা লিখি HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড, HF হাইড্রোফ্লোরিক অ্যাসিড, এইভাবে। তো এই যে এক্সাম্পলগুলো আমরা দিলাম, দেখো তো এখানে কিন্তু আবার হাইড্রোজেনটাকে আমি ঠিকই শুরুতেই প্রেজেন্ট করতেছি, এই যে হাইড্রোজেনটা শুরুতেই চলে আসছে। আচ্ছা, গ্রুপ 16-এ কে আছে? গ্রুপ 16-এ আছে অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, এরা আছে। তাহলে আমরা তো আর সেলেনিয়াম তো যেহেতু পারমাণবিক সংখ্যা অনেক বেশি, তো এই জন্য আমাদের যৌগগুলো সাধারণত অক্সিজেন এবং সালফার কেন্দ্রিক বেশি হয়ে থাকে। তো দেখো তো পানির সংকেত কি H2O, হাইড্রোজেনটাকে আগে আসছে না। হাইড্রোজেন সালফেটের সংকেত কি H2S, তাহলে হাইড্রোজেনটাকে আগে আসছে না। তাহলে এই দুইটা গ্রুপ 16 এবং গ্রুপ 17 ক্ষেত্রে হাইড্রোজেনটা শুরুতে আসবে, আর গ্রুপ 15 এবং কার্বনের ক্ষেত্রে হাইড্রোজেনটা শেষে আসবে বা শেষে বসবে। ওকে, গেল এটা। এর পরবর্তী অংশ দেখো কি বলা হয়েছে, যে গ্রুপ 17 এর মৌলসমূহ শেষে বসে। গ্রুপ 17 এর মৌলসমূহ আমরা কি করি, এদেরকে শেষে রাখি। আচ্ছা, ফর এক্সাম্পল দেখো, এই যে কি বলছে, যে ফসফরাস ট্রাইক্লোরাইড,
CCl4, SiCl4, SF6, অর্থাৎ গ্রুপ 17 এর কথা তো একটু আগে বললাম যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এদের কথা বোঝানো হচ্ছে। তো এরা যখন কোনো যৌগের সাথে যুক্ত হবে বা এরা যখন কোনো পরমাণুর সাথে যুক্ত হবে তখন এদের অবস্থানটা হবে শেষে, আর এরা যাদের সাথে যুক্ত হবে সেই পরমাণুর অবস্থানটা হবে শুরুতে। যেরকম দেখো তোমরা এই যে ক্লোরিনের আগে কাকে দেখতে পাচ্ছ, গ্রুপ 15 থেকে ফসফরাসকে দেখতে পাচ্ছ। ক্লোরিনের আগে কাকে দেখতে পাচ্ছ, গ্রুপ 14 থেকে কার্বনকে দেখতে পাচ্ছ। সিলিকনকে দেখতে পাচ্ছ গ্রুপ 14 থেকে। তারপরে গ্রুপ 16 থেকে তোমরা সালফারকে দেখতে পাচ্ছ। তো এই বিষয়টা এখানে বোঝানো হচ্ছে যে আমরা যদি গ্রুপ 17 এর যে পরমাণুসমূহ আছে এদেরকে ব্যবহার করে কোনো যৌগের সংকেত তৈরি করলে বা কোনো অণুর সংকেত তৈরি করলে তখন আমরা এদেরকে সবসময় কোথায় রাখবো, শেষে রাখবো। আচ্ছা, ওকে। সো এই হচ্ছে যে আমাদের এখানকার যে আলোচনার বিষয়। তো দেখো ওভারঅল আমি তো বইয়ের টপিকগুলো তো তোমাদের সামনে সামারি করলামই বা আমি তো উপস্থাপন করলামই, এর বাইরেও কিন্তু কিছু তথ্য তোমাদেরকে এক্সট্রা দেওয়া হয়েছে যেগুলো তোমাদের বেসিকটাকে বা যেগুলো তোমাদেরকে আরও বেশি স্ট্রং করে তুলবে, তোমাদের বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে। তো আজকের পর্বে আমি অনেক কিছুই নিয়ে আলোচনা করলাম। আশা করতেছি তোমরা এই পর্ব থেকে আর কখনোই এই পর্ব থেকে যা শিখছো বা শিখতে পেরেছো আর কখনোই রাসায়নিক সংকেতে কখনো ভুল হবে না। যদি কেউ ক্লাসটা ভালো মতো বসে থাকো, ক্লাসের নোটটা নিয়ে থাকো, আশা করতেছি তুমি এইখান থেকে খুব ভালোভাবে এগুলো কমপ্লিট করতে পারবা। তো আমি আজকের পর্বটি এখানেই শেষ করতেছি। নতুন কোনো পর্ব নিয়ে আবার তোমাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টেকনিক পরিবারের সাথেই থাকো।